আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। ম্যাক্সিমাম শিক্ষার্থী আছে যারা ইংরেজির নাম শুনলেই ভয় পায়। ম্যাক্সিমাম শিক্ষার্থী যারা ইংরেজির নাম শুনলেই ভয় পায়, তারা মনে করে ইংরেজি খুবই কঠিন সাবজেক্ট, ইংরেজিতে পাস করা সম্ভব না। ফলশ্রুতিতে হয় কি, ভয় পেয়ে এটে লাস্ট পর্যায়ে গিয়ে তারা পরীক্ষায় পাস করতে পারে না। কিন্তু তারা কিন্তু জানেই না যে ইংরেজিতে পাস করার জন্য যে মার্কটা, সেই মার্কটা আমাদের প্যাসেজের ভিতরে দেওয়া থাকে। আর একটু সিস্টেম অনুসারে পড়লে আমাদের A+ পাওয়া কিন্তু ইংরেজিতে সম্ভব। এখন আমরা আজকে ভিডিওতে তোমাদের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমরা এই যে প্যাসেজ থাকে, সেই প্যাসেজ থেকে কিভাবে তোমরা অ্যান্সার করলে তোমরা 2 দাগের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো সঠিক মার্ক পাবা, পূর্ণ মার্ক পাবা। দেখো আমাদের এসএসসি লেভেলে যে সমস্ত শিক্ষার্থীরা আছে, এসএসসিতে এই প্যাসেজের অ্যান্সারে আমাদের শর্ট প্রশ্নের অ্যান্সারে 10 মার্ক থাকে। আর ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসিতে যারা আছে তাদের 15 মার্ক থাকে। এখন আমরা জাস্ট সেই সিস্টেমটা দেখাবো, কোন সিস্টেমে প্রশ্নের অ্যান্সার করলে তোমরা 10-এ 10 বা 15-তে 15 পাইতে পারো। দেখো আমরা এতদিন ধরে যেগুলো করছি সেগুলো আমরা প্রায় শিক্ষার্থী কিন্তু ম্যাক্সিমামগুলোই ভুল নিয়মে করছি। তো আমরা এতদিন যে টিপসটা করছি, যে নিয়মটা ফলো করছি, সেই নিয়মটার পাশাপাশি আজকে আমরা যে নিয়মগুলোর কথা বলবো সেই নিয়মগুলো জাস্ট একটু অনুসরণ করবা, তাহলে দেখবা এখান থেকে আমরা পূর্ণ মার্ক পেয়ে যাব। এতদিন তোমরা যেটা করছো সেটা কিন্তু মার্ক পাইছো, এমন না যে মার্ক পাও নাই। তবে আমরা যেগুলোর কথা বলবো তোমাদের সেই টিপসের সাথে, তোমাদের সেই বুদ্ধিমত্তার সাথে যদি আমাদের টিপসগুলো একটু অ্যাড করো, তাহলে দেখবা তোমাদের মার্কটা আরও বেশি ভালো আসবে। আমরা শিক্ষার্থীরা প্রশ্ন পাওয়ার পর প্রথমেই একটা ভুল করি। সেই ভুলটা কি? সেই ভুলটা হলো প্রশ্ন পাওয়ার পর আগে আমরা ইংরেজি প্রথম পত্রের এই প্যাসেজটাকে পড়ার চেষ্টা করি। আমরা এখানে যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটাকে পড়ার চেষ্টা করি, যেটা একটা ভুল পদ্ধতি। প্রশ্ন অ্যান্সার করার সময় আমরা প্রথমে প্যাসেজ পড়বো না। কেন প্যাসেজ পড়বো না সেই ব্যাখ্যাটা একটু দেখো। প্রশ্ন পাওয়ার পরে আমরা প্রথমেই যে কাজটা করব, প্রথমেই আমরা আমাদের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো পড়বো। প্রশ্ন পাওয়ার পর আমরা প্রথমে আমাদের যে প্রশ্নগুলো থাকে, দেখো এখানে আমি একটা প্রশ্ন দেখাচ্ছি তোমাদের। এখানে আমি একটা প্রশ্ন লিখছি, দেখো লিখছি হুইচ ডিমান্ড ডিড দ্য ওয়ার্কার্স ফর স্ট্রাগল। এখানে আমরা মেডে সম্পর্কে আলোচনা করতেছিলাম প্যাসেজটাই। মেডের একটা প্যাসেজ আমি এখানে দিয়ে দিচ্ছি, যেটা এসএসসি লেভেলে আছে। তো এই যে হুইচ ডিমান্ড ডিড দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর, এখানে যে প্রশ্নটা আছে আমরা সেই প্রশ্নগুলো আগে পড়বো। প্রশ্নগুলো পড়ার পর আমরা আমাদের যে প্যাসেজ আছে সেই প্যাসেজগুলো পড়তে আসবো। কেন এই কাজটা করব? দেখো যখন তুমি প্রথমে প্রশ্ন পাওয়ার পর প্যাসেজ পড়বা, প্যাসেজ পড়ার পরে কিন্তু এই প্যাসেজ থেকে ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু কোনো কিছু বুঝবে না। তারপর আবার কি করবে? প্রশ্ন পড়তে আসবে। প্রশ্ন পড়ার পর কি করবে? সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আবার প্যাসেজে যাওয়া লাগবে। সেই প্যাসেজে গিয়ে আবার কি করা লাগবে? প্যাসেজ পড়া লাগবে। তার মানে একই প্যাসেজ কিন্তু তোমার 2বার পড়া লাগতেছে। পরীক্ষার হলে এমনিতে আমাদের সময় স্বল্পতা থাকবে, তারপর যদি একটা প্যাসেজ আমার 2বার পড়া লাগে, তার মানে কিন্তু সময় অপচয় হচ্ছে। তো এই সময়ের অপচয় না করার জন্য আমরা ফার্স্টে কি করব? আমরা প্রশ্ন পড়ব। এবং ফার্স্টে প্রশ্ন পড়ার আর একটা পজিটিভ দিক হলো, তুমি যখন ফার্স্টে প্রশ্ন পড়বা, প্রশ্নের ভিতরে তোমার কয়েকটা শব্দ তো এখানে তোমার চোখের ভিতরে চলেই আসবে। তোমরা 6-7 থেকে তো সেই একইভাবে অ্যান্সার করে আসতেছো। দেখো এখানে তোমরা খুঁজতে, এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নকে আমরা প্যাসেজের ভিতরে খুঁজতাম। তো এখানে আমরা খুঁজতে গেলে আমরা কি করতাম? এই যে ডিমান্ড শব্দটাকে একটু দেখতাম, ওয়ার্কার্স খুঁজতাম, স্ট্রাগল খুঁজতাম, এই টাইপের কিছু শব্দ খুঁজতাম যেগুলো প্যাসেজের ভিতরে মিলে যেত। সেটাকে কিন্তু আমরা একবারে এনে অ্যান্সার দিয়ে দিতাম। আমরা ঠিক একইভাবে খুঁজবো, বাট হুবহু এনে আমরা অ্যান্সারটাকে বসাবো না। এই প্রশ্নটাকে আমরা একটু দ্বারা ফরম্যাটে সাজাবো, তারপর প্যাসেজ থেকে এই শব্দগুলো খুঁজে তারপর আমরা অ্যান্সার বসাবো। ঠিক আছে? তো এই যে শব্দগুলো তোমার প্রশ্নের ভিতরে তুমি মার্ক করলে, এখন তুমি প্যাসেজ পড়তে গেলে কিন্তু এই শব্দগুলো দেখলেই তুমি বুঝতে পারবা যে আমার এই দাগের অ্যান্সারটা এইখানে লুকায় আছে। ঠিক আছে? তার মানে প্রথমে এই প্যাসেজ পড়া যাবে না, এটা একটা সাধারণ নিয়ম। এবার আমরা আমাদের যে সঠিক নিয়ম বা গ্রামাটিক্যাল নিয়ম আছে, যেটা মূলত আমাদের আলোচনার বিষয়, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে আমাদের প্যাসেজের প্রশ্নগুলো, যে শর্ট কোশ্চেনগুলো থাকে, শর্ট কোশ্চেনগুলো সাধারণত 3 টাইপের কোশ্চেন হইতে পারে। দেখো আমরা প্রথমে আমাদের কেমন হইতে পারে? 3 টাইপের হইতে পারে। কি হয়? দেখো এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আমাদের ডু ডাজ ডিড দিয়ে এক টাইপের বাক্য হয়। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আমাদের অ্যাম ইজ আর ওয়াজ আর বা এই যে মোডাল ভার্ব যেগুলো আছে, সাহায্যকর ভার্ব, সেগুলো দিয়ে একটা বাক্য হয়। আমাদের আরেকটা বাক্য হয় কেমন? আমাদের আরেকটা বাক্য হয়, দেখো ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আমাদের মেইন যে ভার্বটা আছে সেই মেইন ভার্ব দিয়ে আমাদের আরেক টাইপের বাক্য হয়। এখন এই অ্যান্সারগুলো করতে সবথেকে পারফেক্ট অ্যান্সার করতে পারে যারা বাংলা অর্থ জানে। এখন ম্যাক্সিমাম শিক্ষার্থী তো বাংলা অর্থ জানে না। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমরা 1 নম্বরে যে নিয়মটা আছে সেই 1 নম্বরের নিয়মটা নিয়ে একটু আগে আলোচনা করি। দেখো 1 নম্বরের নিয়ম আমাদের বলা হয়েছে, যদি শব্দে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন শুরু হয়, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি আমাদের প্রশ্ন শুরু হয় এবং তারপরে যদি ডু ডাজ ডিড থাকে, তাহলে আমরা অ্যান্সার করব কিভাবে? যারা বাংলা অর্থ পারো আগে তাদের জন্য আলোচনা করি। তারা যে কাজটা করবা, প্রথমে তোমরা এখান থেকে সাবজেক্ট খুঁজে বের করবা। এখন সাবজেক্ট কীভাবে খুঁজে বের করতে হবে? যারা বাংলা অর্থ জানো না তাদের জন্য জাস্ট একদম এক তুড়িতে দেখাই দেবো, 1 সেকেন্ডের ব্যাপার, তোমরা সহজেই খুঁজে পাবা। তারপরে এই ডু ডাজ ডিড বাদ যাবে, মেইন ভার্বের সাথে আমার কি করতে হবে? ডু থাকলে ডু একদম বাদ যাবে, ডু থাকলে সরাসরি বাদ গিয়ে আমার ভার্বের 1 নাম্বার বসবে। যদি ডাস থাকে তাহলে ডাস বাদ দিয়ে আমাদের মেইন ভার্বের সাথে কি বসবে? এস বা ইএস বসবে। যদি ভার্বটা আমার ডিড থাকতো তাহলে আমাদের মেইন ভার্বের সাথে বসে মেইন ভার্বটাকে কয় নাম্বার বানাতাম? আমরা 2 নাম্বার বানাইতাম। ঠিক আছে? এখান থেকে দেখো একটু তারা ক্লিয়ারলি বোঝো। যদি আমার এখানে দেখো, যদি আমার ডু থাকতো তাহলে আমরা ভার্বটাকে লিখতাম কয় নাম্বার? 1 নাম্বার।
এটাকে আরেকটু সরাই দিই। দেখো যদি আমার ডু থাকতো তাহলে আমরা কি বসাইতাম, ভার্বটাকে বসাইতাম 1 নাম্বার, যারা বাংলা অর্থ তাদের জন্য বলতেছি। যদি আমার ডাস থাকতো তাহলে আমরা এখানে কি করতাম, ভার্বের সাথে এস বা ইএস বসাইতাম। যদি আমাদের থাকতো কি ডিড থাকতো, যদি আমাদের থাকতো ডিড, তাহলে আমরা কি করতাম, ভার্বটাকে 2 নাম্বার বসাইতাম। এখন এই টাইপের যে প্রশ্ন আছে আমরা সেই প্রশ্নের একটা গঠন দেখে আসছি। যারা বাংলা অর্থ জানো না তাদের জন্য আমরা সেই বিষয়টা নিয়ে এখনই আলোচনা করব। দেখো এইখান থেকে আমরা দেখাই দেবো তাদের, যারা বাংলা অর্থ জানো না তারা যে কাজটা করবা। দেখো এখানে আমাদের প্রশ্নটার দিকে একটু খেয়াল করি। এখানে আমাদের এই যে প্রশ্নটা হচ্ছে এই যে হুইচ ডিমান্ড ডিড দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর, এইখান থেকে দেখো আমাদের হুইচ আছে ডাব্লিউএইচ ওয়ার্ড। তো এই ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেই শব্দটা আমাদের বাদ দিতে হবে, আমাদের প্রশ্নের অ্যান্সার করার সময় সেই শব্দটাকে আমরা বাদ দেবো। ওকে, তারপর দেখো আমাদের এইখানে আমরা খুঁজে বের করবো আমাদের সাহায্যকারী ভার্ব হিসেবে কিছু আছে কিনা। দেখো এখানে আছে কি, আছে আমাদের ডিড আছে, সাহায্যকারী ভার্ব হিসেবে আমাদের আছে কি ডিড। তো যারা বাংলা অর্থ জানো না তাদেরকে বলি এই ডিডের পরের অংশ আমাদের কি থাকবে, সাবজেক্ট। ডিডের পরের অংশ হচ্ছে আমাদের কি সাবজেক্ট। আর যারা বাংলা অর্থ জানো তারা তো বাংলা অর্থ দিয়ে খুঁজে খুঁজেই বের করতে পারবা। তো আমরা এখান থেকে যে কাজটা করবো, হুইচটাকে বাদ দেবো, ঠিক আছে। তারপর আমরা লিখবো এই যে সাবজেক্ট যেটা আছে, অর্থাৎ এই যে ডিডের পরের থেকে নিয়ে আমরা শেষ পর্যন্ত লিখে দেবো দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর। এখন যারা বাংলা অর্থ জানো তাদের জন্য একটু তারা বলে রাখি। দেখো এইখানে একটা শব্দ আছে আমাদের প্রিপজিশন, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আমার আইএনজি বসাইতে হয়। তো এই ক্ষেত্রে আমরা যে উত্তরটা আনবো সেই উত্তরটার সাথে আমরা কি বসাবো, আইএনজি আনবো। তো এখানে দেখো আমরা সাবজেক্টটাকে বসালাম। এবার আমাদের বাকি আমাদের ভার্ব কি, ভার্ব হচ্ছে আমাদের দেখো ডিমান্ড, এই ভার্বটা হচ্ছে আমাদের কি ডিমান্ড। তো এখানে আমরা এই যে ডিমান্ডের সাথে আইএনজি বসাবো, ডিমান্ডের সাথে আমরা কি বসাবো, এই ডিমান্ড 1 নাম্বার আছে এর সাথে আমরা বসাই দেবো কি আইএনজি বসাই দেবো, লাগবে হয়ে যাবে কি আমাদের ডিমান্ডিং হয়ে যাবে। এখন যারা বাংলা অর্থ জানো না তারা তো অন্তত প্রিপজিশন তো চেনো যে এটা আমাদের প্রিপজিশন। যদি প্রিপজিশন দেখো তাহলে এখানে যে ভার্বটা থাকবে সেটার সঙ্গে এই যে আইএনজি বসাই দিবা, এখানে বসাই দেবা কি আইএনজি বসাই দিবা। বসাই দেওয়ার পরে এবার শব্দগুলোকে তুমি প্যাসেজের ভিতরে খুঁজবা যে দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ডিমান্ড এগুলো কোন জায়গায় আছে। থাকার পরে এর বাকি যেটুকু আছে আমাদের দেখবা ওই বাক্যের ভিতরে যে অংশগুলো তোমরা এখানে লেখো নাই সেটা আমরা এখান থেকে খুঁজে বের করে লিখে দেবো যে এটা তোমরা আগেই করতে। তোমরা আগে যা করতে আমরা এখনই তাই করতেছি, বাট আমরা একটু গ্রামাটিক্যাল নিয়মটাকে ফলো করে তারপরে করতেছি, ঠিক আছে। ওকে, আর যদি দেখো আমরা এখানে আমরা যে কথাটা বললাম যদি ডিড থাকতো, এখন প্রশ্ন করতে পারো ভাই আর ডিড থাকলে বলছিলেন ভার্বের 2 নাম্বার বসাইতে, কিন্তু আপনি তো ভার্বের সাথে আইএনজি বসাইছেন। দেখো যদি আমার এইখানে যদি ফরটা না থাকতো, যদি আমার এইখানে আমি কই দেখো এই যে এখানে যদি আমার ফর না থাকতো, প্রিপজিশনটা না থাকতো, তাহলে আমাদের এইখানে দেখো এই যে এইভাবে করতাম, তাহলে লিখতাম আমরা দ্য ওয়ার্কার ডিমান্ডেড। তাহলে আমরা লিখতাম কি দ্য ওয়ার্কার ডিমান্ডেড, এইভাবে লিখতাম আমরা, ঠিক আছে। ভার্বটাকে দেখো 2 নম্বর বানাইছিলাম, ডিড ডিড আছে, এই যে ডিড আছে, ডিড থাকলে ভার্বটা কয় নম্বর হয়, তো ডিমান্ড হচ্ছে আমাদের ভার্ব, সেই ভার্বের সাথে আমরা বসাই দেবো কি আমরা ভার্বটাকে 2 নাম্বার বসাই দিতাম। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এখন দেখো আমরা 3 নাম্বার যে রুলসটা আছে আমরা সেই 3 নাম্বার রুলসটায় চলে আসি। দেখো 3 নাম্বার রুলসটা হচ্ছে আমাদের কেমন, দেখো আমরা এখানে আরেকটা উদাহরণ দেখি, আমরা সি নাম্বারের একটা উদাহরণ দেখি। এখানে দেখো সি নাম্বারের উদাহরণে আমাদের বলা হয়েছে, দেখো সি নাম্বারেরটা আমরা পরে আসি, এখানে ডি নাম্বারের উদাহরণটা দেখো আমাদের বলা হয়েছে, এখানে বলা হয়েছে হোয়াই ইজ দ্য ইভেন্ট ইজ মে 1st 1886 এ রিমাইন্ডার ফর দ্য ওয়ার্কার্স। এইখানে এই টাইপের প্রশ্নগুলো তো দেখো আমাদের ডাব্লিউএস ওয়ার্ড আছে, সেটা এই যে ডাব্লিউএস এর পর আমাদের আছে কি আছে ইজ আছে, তোমার ডাব্লিউএস ওয়ার্ড কি যাবে বাদ যাবে। তো ডাব্লিউএস ওয়ার্ড বাদ গেলে আমাদের এখানে অ্যান্সার করতে হবে কীভাবে সেটা একটু আমরা দেখেছি, আমাদের রুলসটা একটু দেখে আসি। আমাদের রুলসটা ছিল কেমন, যদি আমাদের সাহায্যকারী ভার্ব থাকতো, এখানে দেখো আমি একটু দাগাই দিই, যদি আমাদের সাহায্যকারী ভার্ব থাকতো এই যে এখানে দেখো আমাদের যদি সাহায্যকারী ভার্ব থাকতো তাহলে আমরা কি করতাম, এখান থেকে আমার এই যে দেখো সাবজেক্ট আনতাম, আমরা সাবজেক্টের পরে আমরা আনতাম কি সাহায্যকারী ভার্ব আনতাম, তারপর মেইন ভার্ব থাকলে মেইন ভার্ব আনতাম, তারপর আমাদের যে অংশটা উত্তর প্যাসেজ থেকে মনে হতো সেই অংশটাকে আমরা এখানে লিখে দিতাম। তো আমরা চলো আমাদের এখানে সেই প্যাসেজটাকে একটু দেখি, ডি দাগের প্রশ্নটা একটু দেখি। ডি নাম্বারে যেহেতু আমাদের এখানে দেখো এখানে এই যে হয়টাকে আমরা বাদ দিব, এখানে দেখো দ্য ইভেন্টস পাইছো, দ্য ইভেন্ট অফ মে 1st ইজ, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তো এই যে এখান থেকে আমরা সেই সাবজেক্টটাকে লিখে দিলাম এই যে, তারপরে এই যে আমাদের যে ইজ সেই ইজটাকে এখানে লিখে দিলাম ইজ, মেইন ভার্ব হিসেবে আমাদের আছে কি রিমাইন্ডার, ঠিক আছে, রিমাইন্ডারকে লিখে দিলাম ফর দ্য ওয়ার্কার্স। এবার এটাকে আমরা দুইভাবে করতে পারি, কয়ভাবে করতে পারি, দুইভাবে করতে পারি। যদি আমাদের বাক্যের ভিতরে প্রশ্ন যদি হয় থাকে তাহলে সেইখানে আমরা এই অংশটুকু করার পর আমরা অ্যান্সার যেটুক অরিজিনাল অ্যান্সার লেখার আগে বিকজ অথবা ফর আনতে পারি। যদি আমরা বিকজ অথবা ফর আনি তাহলে ভার্বের সাথে আইএনজি আনবো। আর যদি এই অংশটাকে আমরা না বুঝি তাহলে আমরা এই বিকজ বা ফর আনার প্রয়োজন নেই, আমরা ওই যে ইজের পর থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত লিখে দিব, তারপর লিখবো ইজ, ঠিক আছে। যারা বাংলা অর্থ বুঝবো না তারা যে কাজটা করবা তারাও কিন্তু মার্ক পাবে, যেভাবে বলতেছি, তারা এখানে এই যে দার পর থেকে নিয়ে শেষ পর্যন্ত লিখে দিবা, তারপরে এখানে যে ইজটা আছে সেই ইজটাকে লিখবা, ঠিক আছে, ইজটাকে লিখবা। এবার তোমরা প্যাসেজের ভিতরে যাবা, প্যাসেজের ভিতরে গিয়ে প্রশ্নটাকে খুঁজবা যে আমাদের এই শব্দগুলো কোন জায়গায় আছে, ইভেন্টস মে 1st, এই যে 1866 রিমাইন্ডার, এগুলো কোথায় আছে, সেইখান থেকে তোমরা ইজের পরে সেই তোমাদের অ্যান্সারটাকে লিখে দিবা, ঠিক আছে। দেখো এই একই স্টাইলের একটা প্রশ্ন আমাদের ইদাগেও কিন্তু দেওয়া আছে। দেখো ইদাগের প্রশ্নটার দিকে একটু খেয়াল করো, দেখো ইদাগের প্রশ্নে বলা হয়েছে হোয়াই ডিড দ্য ওয়ার্কার স্যাক্রিফাইস দেয়ার লিভস।
তো এখানে দেখো আমাদের হয় কি যাবে, আমাদের হয় বাদ যাবে। এখানে কিন্তু আমাদের সাহায্যকারী ভার্ব আমি যার নাই, তো এখানে আমাদের হয় বাদ। তো এখানে ডিডের পর থেকে দ্য ওয়ার্কার্স লিভ স্যাক্রিফাইস দেয়ার লিভস, এই যে এখানে ওয়ার্কার স্যাক্রিফাইস দেয়ার লিভস এই অংশ আমরা লিখে দিব। লিখে দেওয়ার পরে আমরা যেই কাজটা করব, লিখে দেওয়ার পরে এইবার আমরা চলে আসবো দেখো আমাদের এখানে স্যাক্রিফাইস, দেখো এখানে একটা জিনিস মিস করছি আমি। এই যে স্যাক্রিফাইসটা হচ্ছে আমাদের কি ভার্ব, স্যাক্রিফাইসটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। তো এখানে ডিড আছে, এই জন্য স্যাক্রিফাইসের সাথে একটা কি লাগাবা, ইডি লাগাই দেবে। এখানে একটা ডি লাগাই দেওয়া স্যাক্রিফাইসের সাথে, আমার এটা দেওয়া হয় না টাইপ করার সময়, তো এখানে একটা ডি লাগাই দিবা। তো দ্য ওয়ার্কার স্যাক্রিফাইসড দেয়ার লাইভস, এরপরে আমরা প্যাসেজের ভিতর থেকে এগুলো খুঁজবো, খুঁজে যেগুলো পাবো সেই অ্যান্সারগুলো আমরা করে দেবো। তাহলে দেখবা এখান থেকে তোমরা পরিপূর্ণ মার্ক পেয়ে যাবা। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। দেখো এইখানে আমরা যে প্রশ্নগুলো লিখছি, প্রশ্নগুলো একটু জটিল প্রশ্ন, আমি জটিলটা দিয়ে তোমাদের দেখাইছি, বাট তোমরা যখন করতে পারো তখন তোমাদের কাছে কিন্তু সবগুলোই সহজ মনে হবে। এখানে আবার একটু তারা খেয়াল করে দেখো, এই প্রশ্নের দিকে আবার একটু খেয়াল করে দেখো। যদি আমাদের এখানে দেখো, এখানে এই প্রশ্নের দিক থেকে খেয়াল করে দেখো, যদি এখানে আমাদের ডিড না থেকে যদি আমাদের ডু থাকতো, যদি এখানে আমাদের ডিড না থেকে কি থাকতো, ডু থাকতো, তাহলে আমরা এই স্যাক্রিফাইসের সাথে এখানে যেরকম আছে সেরকমই থাকতো। কিন্তু এখানে আমার ডিড থাকার কারণে এই স্যাক্রিফাইসের সাথে আমার কিন্তু একটা ডি লাগাই দিতে হবে। যদি এখানে আমার ডু না থেকে যদি আমার একটা এস থাকতো, যদি একটা এখানে যদি ডাস থাকতো, আমার হয় ডাজ নট, যদি এরকম হয় ডাস থাকতো, তাহলে আমরা এই স্যাক্রিফাইসের সাথে আমরা যেই কাজটা করতাম, স্যাক্রিফাইসের সাথে এইখানে একটা এস লাগাই দিতাম, আর কোনো ব্যতিক্রম নাই। তার মানে দেখো এই একটা দিয়েই বোঝো, তোমাদের এইখানে প্রশ্নটা যেরকম হয়েছে ম্যাক্সিমাম প্রশ্নগুলো কিন্তু তোমাদের এরকমই হবে। তো তোমরা সবগুলো প্রশ্নের অ্যান্সার আশা করি খুব সহজেই করতে পারবা। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করে দিবা, এবং তোমাদের কোন টাইপের ভিডিও প্রয়োজন সেগুলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবা।